তুমি কি কখনো ভেবেছ ইতিহাসের পাতার আড়ালে কিছু এমন সত্য লুকিয়ে থাকে যা জানলে মানুষের বাস্তবতার উপর বিশ্বাসটাই কেঁপে ওঠে? প্রাচীন মিশর, যেখানে ফারাওদের সোনালী শাসন আর পিরামিডের ছায়ায় চাপা পড়ে আছে এমন সব নিষিদ্ধ রহস্য যা সভ্যতার আলো কখনো স্পর্শ করতে পারেনি। কিছু ঘটনা এতটাই অন্ধকার যে সেগুলো শুধু গল্প নয়, বরং এক ধরনের অভিশপ্ত বাস্তবতা। আজকের গল্প সেই অন্ধকারেরই একটি অধ্যায়, যেটাকে বলা হয় লি ক্রনিনস দ্য মামি। তাই এখনই যদি তুমি হেডফোন পরে থাকো, শব্দটা একটু বাড়াও আর ঘরের আলোটা একটু কমিয়ে দাও, কারণ যা শুরু হতে যাচ্ছে সেটা শুধু দেখা নয়, অনুভব করার মতো ভয়। মিশরের আসওয়ান শহরের এক দীর্ঘ ধুলো মাখা রাস্তা ধরে একটি গাড়ি এগিয়ে যাচ্ছে। গাড়ির ভেতরে বসে আছে খলিল পরিবার, স্বামী, স্ত্রী আর তাদের 3 সন্তান, 2 ছেলে এবং 1 মেয়ে, লায়লা। গাড়ির ভেতর গান বাজছে, সবাই হাসছে, খুনসুটিতে মেতে আছে। কিন্তু এই আনন্দের মাঝেও এক অদ্ভুত ব্যতিক্রম চোখে পড়ে। মিসেস খলিলের মুখেই একটুও হাসি নেই। তিনি যেন পুরো পরিবেশ থেকে আলাদা কোনো চিন্তায় ডুবে আছেন। দীর্ঘ মরুভূমির মাঝখানে অবস্থিত তাদের ফার্ম ধাঁচের বাড়ির সামনে গাড়িটি এসে থামে। ভিতরে ঢুকতেই ছোট্ট লায়লার চোখ প্রথমে পড়ে একটি পাখির খাঁচার দিকে। কিন্তু সে যা দেখে তা স্বাভাবিক কিছু নয়। পাখিটি প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে। তার মুখ থেকে বের হচ্ছে ঘন কালচে এক ধরনের তরল, যা দেখে বোঝা যায় সেটি স্বাভাবিক কোনো রোগ নয়। এই দৃশ্য দেখে মিসেস খলিল কোনো দ্বিধা না করে পাখিটিকে খাঁচা থেকে বের করে নেন। তারপর স্বামীর দিকে তাকান। তার চোখে ছিল অদ্ভুত এক সংকেত, যেন খুব শিগগিরই কিছু ভয়ানক ঘটতে যাচ্ছে। এরপর তিনি পাখিটিকে শেষ যন্ত্রণার হাত থেকে মুক্ত করেন এবং বাড়ির ভেতরের এক গোপন সিঁড়ির দিকে চলে যান। সেই সিঁড়ি নামতে নামতে নিচে একটি গোপন বেসমেন্টে পৌঁছায় তারা। জায়গাটি একেবারে অস্বাভাবিক। দেয়ালগুলো পিরামিড সদৃশ কাঠামোতে তৈরি। সেখানে একটি সিক্রেট চেম্বারের ভেতরে ঢুকতেই চোখে পড়ে বিশাল এক ব্যাসাল্ট পাথরের সার্কোফিগাস, ভারী ঢাকনা দিয়ে সিল করা। প্রশ্ন একটাই, এর ভেতরে কি আছে? এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, এটি কি এখনো জীবিত? মিস্টার খলিল চেইন ঘুরিয়ে ঢাকনা সরাতে শুরু করেন। মিসেস খলিল কাঁপা মোমবাতির আলো নিয়ে ভেতরের দিকে তাকান। আলো যখন ভেতরে পড়ে, দেখা যায় মোটা কাপড়ে মোড়ানো এক দেহ, একটি মামি। ঠিক তখনই হঠাৎ বাতাসে মোমবাতির আগুন নিভে যায়। আবার আলো জ্বালানো হয়। এবার নিশ্চিত হওয়া যায় মামিটি এখনো জাগেনি। কিন্তু এই স্বস্তি বেশি সময় স্থায়ী হয় না। হঠাৎ করে সার্কোফেগাসের ভেতর থেকে চেন ছিঁড়ে এক ভয়ঙ্কর শক্তি বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যে মিস্টার খলিলের মুখে সেটি আক্রমণ করে। দৃশ্যটা এতটাই দ্রুত এবং নির্মম যে কিছুই করার সুযোগ থাকে না। মিসেস খলিল শুধু স্থবির হয়ে সেই দিকেই তাকিয়ে থাকেন, যেন বিশ্বাসই করতে পারছেন না কি ঘটল। এদিকে গল্প স্থানান্তরিত হয় কায়রোতে। এক সুখী পরিবার, চার্লি, তার স্ত্রী লারিসা, 2 সন্তান কেটি ও সেবাস্তিয়ান এবং আরেকটি অনাগত সন্তান। পরিবারটি সম্প্রতি কাজের কারণে এখানে এসেছে। চার্লি একজন নিউজ রিপোর্টার। পরিবারের মধ্যে সবচেয়ে আদরের সন্তান কেটি। কেটির দুষ্টুমি, জেদ সবকিছুই পরিবারের মনোযোগের কেন্দ্র। কেটির সবচেয়ে প্রিয় জায়গা হল বাগানের একটি গোপন ডল হাউস। সেখানে কেউ যেতে পারে না। হঠাৎ চার্লির ফোন বাজে। কল এসেছে নিউ ইয়র্ক থেকে, একটি বড় কোম্পানিতে কাজের প্রস্তাব। খবরটা শুনে সে খুশি হয়। ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা শুরু হয়। কায়রো ছেড়ে চলে যাওয়ার চিন্তাও মাথায় আসে। এদিকে বাগানে কেটি খেলছে। ঠিক তখনই এক অচেনা নারী তাকে দূর থেকে পর্যবেক্ষণ করে। মুখ ঢেকে থাকা অবস্থায় সে কেটির কাছে আসে এবং একটি ক্যান্ডি দেয়। নারীটি জিজ্ঞেস করে, সে কি ম্যাজিক পছন্দ করে? এই প্রশ্নের সাথে শুরু হয় অদ্ভুত এক সম্পর্ক।
চার্লি পরে লক্ষ্য করে কেটির টয় হাউসে অনেকগুলো ক্যান্ডির প্যাকেট লুকানো আছে, অথচ তারা কখনোই এইসব ক্যান্ডি তাকে কিনেনি। সন্দেহ বাড়ে। সেবাস্তিয়ানের কাছে জানতে চাইলে সে বলে বাগানের পেছনে কেটির এক বন্ধু এগুলো দেয়। ঠিক সেই সময় অদ্ভুত ঘটনা ঘটে। অচেনা নারী কেটিকে একটি আপেল খাওয়ায়। আপেলের ভেতর থেকে হঠাৎ এক ধরনের পোকা বেরিয়ে এসে কেটির মুখের ভেতর প্রবেশ করে। কেটি কাঁপতে শুরু করে, চোখ ঘোরে এবং শেষ পর্যন্ত অচেতন হয়ে পড়ে। চার্লি দৌড়ে আসে বাগানে, কিন্তু দেখে কেটি সেখানে নেই। ফেন্স কেটে অচেনা নারী তাকে অপহরণ করে নিয়ে গেছে। চার্লি তার পিছু নেয়, কিন্তু মরুভূমির প্রবল ঝড় শুরু হলে সব দিক অন্ধকার হয়ে যায়। কেটি হারিয়ে যায়। এরপর তারা কায়রোর পুলিশ স্টেশনে যায় মিসিং রিপোর্ট করতে, কিন্তু সেখানে সিনিয়র অফিসারের ঠান্ডা মন্তব্য, শিশু হারানোর ক্ষেত্রে খুঁজে পাওয়ার সম্ভাবনা মাত্র 1%। তাদের গুরুত্ব না দিয়ে তদন্ত ডালিয়া জাকি নামের এক ডিটেকটিভের কাছে চলে যায়। এমনকি পুলিশ তাদের উপরই সন্দেহ করতে শুরু করে, কেটিকে নিজেরাই গায়েব করে নাটক করছে কিনা। এই অন্যায় আচরণে চার্লি স্তব্ধ হয়ে যায়। সময়ের স্রোত এগিয়ে যায়। 8 বছর কেটে যায়। কেটি এখনও নিখোঁজ। চার্লি নিজে থেকেই অনুসন্ধান চালিয়ে যায়, কিন্তু কোনো ফল নেই। পরিবার নিউ মেক্সিকোতে চলে গেলেও লারিসা মানসিক ট্রমা থেকে বের হতে পারে না। সে বিশ্বাস করে চার্লির ভুলের কারণেই কেটি হারিয়েছে। এই সময়ে পরিবারের নতুন সন্তান আসে, মড। কেটির অনুপস্থিতি পুরো পরিবারকে বদলে দেয়। সবাই অতিরিক্ত রক্ষণশীল হয়ে যায়, এমনকি সেবাস্তিয়ানকে স্কুল ট্রিপেও যেতে দেওয়া হয় না। এরই মধ্যে মরুভূমির পূর্বাঞ্চলে একটি প্রাইভেট প্লেন ক্র্যাশ করে। 2 জন নিহত হয়। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়, ক্র্যাশ সাইট থেকে একটি ব্যাসাল্ট সার্কোফেগাস উদ্ধার হয়। এটি আর্কিওলজিস্টদের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু আশ্চর্যভাবে কোনো স্ক্যানেই এর ভেতরের কিছু দেখা যায় না। এমনকি ক্র্যাশেও কোনো ক্ষতি হয়নি। শেষে ক্রেন দিয়ে ঢাকনা খোলা হলে ভেতরে পাওয়া যায় একটি শিশুর মমি। মমির কাপড়ের প্রতিটি স্তরে অদ্ভুত ইনস্ক্রিপশন লেখা। ফটো তোলার সময় হঠাৎ সবাই চমকে ওঠে। মমিটি নড়ে ওঠে এবং সেই মুহূর্তে প্রকাশ পায় ভয়ঙ্কর সত্য। এই মমিটি আর কেউ নয়, কেটি। এই খবর সরাসরি পৌঁছে যায় নিউ মেক্সিকোতে থাকা কেনন পরিবারে। চার্লি আর লারিসা প্রথমে বিশ্বাসই করতে পারে না, যাকে তারা 8 বছর আগে হারিয়েছে, যাকে মৃত ভেবেই জীবন চালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সে হঠাৎ করে জীবিত অবস্থায় মিশরের একটি সার্কোফেগাসের ভেতর থেকে পাওয়া গেছে। তাদের কাছে ঘটনাটি ঈশ্বরের অলৌকিক কৃপা মনে হলেও বাস্তবে তাদের জীবনে ফিরতে চলেছে আরও ভয়ঙ্কর এক অন্ধকার। কায়রো হাসপাতালের বিশেষ সিকিউরিটি ইউনিটে পৌঁছানোর পর ডাক্তার এল সাইয়েদ তাদের সতর্ক করে দেয়। তিনি বলেন, আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন, কারণ এমন কেস মেডিকেল ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। ডাক্তারের বক্তব্য অনুযায়ী 8 বছর ধরে একটি বন্ধ সার্কোফেগাসের ভিতরে কোনো মানুষের বেঁচে থাকা বিজ্ঞানীর দৃষ্টিতে অসম্ভব। অবশেষে যখন তারা কেটিকে দেখতে যায়, তখন দৃশ্যটা সহ্য করা কঠিন হয়ে পড়ে। তার শরীর মানুষের মতো থাকলেও অবস্থা ছিল বীভৎস। ত্বক শুকিয়ে কুঁচকে গেছে, অপুষ্টির কারণে হাড়গুলো প্রায় বেরিয়ে এসেছে। হাত পায়ের নখ অস্বাভাবিকভাবে বড় ও ধারালো হয়ে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত, মেরুদণ্ডও যেন কিছুটা বাঁকা হয়ে গেছে। তাকে শান্ত রাখতে শক্তিশালী সেডেটিভ দিতে হচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যখনই সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তার পালস রেট সম্পূর্ণ স্বাভাবিক থাকে। ডাক্তার বিস্ময়ের সাথে জানায়, বাইরে থেকে যতটা ভাঙা দেখাচ্ছে, ভিতর থেকে সে অবিশ্বাস্য রকম শক্তিশালী। মিশরের প্রশাসন এই ঘটনা সম্পূর্ণ গোপন রাখতে চায়, কারণ বিষয়টি বাইরে ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক পর্যায়ে বিশাল বিশৃঙ্খলা তৈরি হতে পারে। হাসপাতাল থেকে বের হওয়ার পর
চার্লি দেখা করে ডিটেকটিভ ডালিয়া জাকির সাথে। ডালিয়ার মতে মিশর থেকে বহু প্রাচীন জিনিস অবৈধভাবে বিদেশে পাচার হয়। সেই নেটওয়ার্ক ব্যবহার করে মানুষ, অস্ত্র কিংবা আরও অদ্ভুত জিনিসও লুকিয়ে স্থানান্তর করা সম্ভব। তবে 1000 বছরের পুরনো একটি সার্কোফেগাসের ভিতর কেটিকে পাওয়া এমন কিছুর দিকে ইঙ্গিত করে, যেটা সাধারণ অপরাধ নয়। চার্লি সহজেই ডালিয়াকে চিনে ফেলে, কারণ 8 বছর আগে কেটি হারিয়ে যাওয়ার পর ডালিয়া এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তারাই উল্টো তাদের সন্দেহ করেছিল। তবে এবার ডালিয়া প্রতিশ্রুতি দেয়, যেই এই কাজের সঙ্গে জড়িত থাকুক তাকে খুঁজে বের করা হবে। অবশেষে শুরু হয় কেটির বাড়ি ফেরার প্রস্তুতি। নানি নিজ হাতে তার 17তম জন্মদিনের কেক তৈরি করে। কিন্তু যখন কেটিকে গাড়ি থেকে নামানো হয়, তখন কেউই স্বাভাবিক প্রতিক্রিয়া দেখাতে পারে না, কারণ কেটি আর আগের সেই ছোট্ট মেয়েটি নেই। তার হাঁটার শক্তি প্রায় নেই, হুইল চেয়ার ছাড়া চলতেই পারে না, মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন সব অনুভূতি হারিয়ে ফেলেছে। তাকে যত্ন করে বিছানায় শোয়ানো হয়। নানি তার মাথার কাছে দাঁড়িয়ে প্রার্থনা করতে থাকে, কিন্তু আমিন শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই কিটি আচমকা বিকট চিৎকার করে ওঠে। পরের মুহূর্তেই সে প্রচণ্ড শক্তিতে নানির মুখে আঘাত করে। নানির নাক ফেটে রক্ত বের হতে শুরু করে। সেই মুহূর্তে মনে হচ্ছিল কিটি অসুস্থ নয়, বরং কোনো কিছুর দ্বারা আক্রান্ত। পরিস্থিতি সামাল দিতে লারিসা বাধ্য হয়ে তাকে সেডেটিভ দেয়। এত বছর পর পরিবার যেন আবার পূর্ণ হয়েছে, কিন্তু চার্লির মন শান্ত হতে চায় না। সে গোপনে কেটির সমস্ত মেডিকেল রিপোর্ট খুঁটিয়ে পড়তে শুরু করে, বিশেষ করে সেই কাপড়গুলোর ব্যাপারে, যেগুলোতে প্রাচীন ইনস্ক্রিপশন লেখা ছিল। সেই রাতেই অদ্ভুত ঘটনা শুরু হয়। মড ঘুমাতে পারছিল না। হঠাৎ সে দেয়ালের ভিতর থেকে শব্দ শুনতে পায়, যেন কেউ দ্রুত হামাগুড়ি দিয়ে দৌড়াচ্ছে। চার্লিও শব্দটা শুনে ফেলে। দ্রুত কেটির রুমে গিয়ে দেখে লারিসা একা শুয়ে আছে, কিন্তু কেটি নেই। রুমের ভিতরের গোপন ট্র্যাপডোর খোলা। চার্লি নিচে তাকিয়ে যা দেখে তা তার শরীর ঠান্ডা করে দেয়। সে জীবন্ত ইঁদুর আর পোকামাকড় ধরে খাচ্ছে। চার্লি কোনোভাবে তাকে ধরে নিয়ে আসে, কিন্তু সেই রাতের পর তার সন্দেহ আরও গভীর হয়। পরদিন সকালে লারিসা কেটির নখ কাটতে গেলে ভয়ানক ঘটনা ঘটে। নখের সঙ্গে পায়ের চামড়ার বড় অংশ উঠে আসে। একই সময় চার্লি কেটির রুমের ট্র্যাপডোর বন্ধ করতে গিয়ে পচা গন্ধ পায়। কার্পেট সরিয়ে দেখে নিচে ঘন কালো তরলের মতো কিছু জমে আছে। চারপাশে মাছি ঘুরছে। ঠিক তখনই লারিসার চিৎকার ভেসে আসে। চার্লি ছুটে গিয়ে দেখে কেটি ঘরের কোণে বসে নিজের ক্ষতস্থান থেকে চামড়া ছিঁড়ে তুলছে। তার চোখে কোনো ব্যথা নেই, বরং যেন কোনো অদ্ভুত উদ্দেশ্য নিয়ে কাজটা করছে। তাকে কাবু করার পর চার্লি প্রস্তাব দেয় কেটিকে বিশেষ চিকিৎসা কেন্দ্রে পাঠানো উচিত, কিন্তু লারিসা সেটা মানতে রাজি নয়। তার যুক্তি, 8 বছর পর ফিরে আসা মেয়েকে এখন তারা দূরে সরিয়ে দিতে পারে না। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। চার্লি বারবার বলছিল ওর সঙ্গে কিছু একটা ঘটেছে, এটা স্বাভাবিক নয়। এই সময় হঠাৎ কেটি থুতু ছুঁড়ে লারিসার মুখে মারে। চার্লি পরে খেয়াল করে হুইল চেয়ারের চাকায় কেটির ঝুলে থাকা চামড়ার অংশ আটকে আছে। সেটা খুলে আলো ফেলে দেখতেই তার বুক কেঁপে ওঠে। চামড়ার স্তরের ভিতরে লেখা আছে প্রাচীন ইনস্ক্রিপশন, ঠিক সেই একই ধরনের লেখা যেগুলো সার্কোফেগাসের কাপড়ে ছিল। বিষয়টা জানার জন্য চার্লি পরদিন পৌঁছে যায় প্রত্নতত্ত্ববিদ প্রফেসর বিকলারের কাছে। ছবিগুলো দেখেই প্রফেসর থমকে যায়। তিনি বলেন, এটা সাধারণ হাইরোগ্লিফিক নয়, এটা হেরাটিক স্ক্রিপ্ট। এরপর তিনি ব্যাখ্যা করেন, প্রাচীন মিশরীয়রা পাথরে হাইরোগ্লিফিক লিখতে অনেক সময় নিত, তাই দৈনন্দিন কাজে তারা দ্রুত লেখার জন্য এক ধরনের কার্সিভ স্ক্রিপ্ট ব্যবহার করত, যেটাকে বলা হয় হেরাটিক। সেই রাতেই চার্লি কেটির পাশে বসে থাকে। বাবা হয়ে মেয়ের এমন অবস্থা তার সহ্য হচ্ছিল না। ঠিক তখনই সে খেয়াল করে কেটি দাঁত দিয়ে টকটক শব্দ করছে। প্রথমে বিষয়টা অদ্ভুত মনে হলেও পরে তার মনে পড়ে যায়
ছোটবেলায় কিটি তার সাথে মর্স কোড প্র্যাকটিস করত। চার্লি শব্দগুলো লিখে ডিকোড করতে শুরু করে, আর তখনই বেরিয়ে আসে ভয়ঙ্কর এক নাম, লায়লা। শব্দটা ডিকোড করার পর চার্লির শরীর দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যায়, কারণ এই নামটা সে আগে কখনো শোনেনি। অথচ কেটি দাঁতের শব্দে একই নাম বারবার রিপিট করছে। তাই সে সাহায্যের জন্য আবার যোগাযোগ করে ডিটেকটিভ ডালিয়া জাকির সাথে। চার্লির কথা শোনার পর ডালিয়া কিছুক্ষণ চুপ থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। কেটি নিখোঁজ হওয়ার পর তাদের কাছে অসংখ্য চিঠি এসেছিল। অনেকেই দাবি করেছিল তারা কেটিকে কোথাও দেখেছে বা তার সম্পর্কে কিছু জানে। ডালিয়ার ধারণা হয়তো সেই পুরনো চিঠিগুলোর মধ্যেই লায়লা নামের কোনো সূত্র লুকিয়ে আছে। চার্লি আর দেরি করে না। সে 8 বছর ধরে জমিয়ে রাখা পুরনো সব লেটার ঘাঁটতে শুরু করে। ঘন্টার পর ঘন্টা খুঁজে অবশেষে সে এমন একটি খাম খুঁজে পায় যেটা দেখে তার বুক ধক করে ওঠে। কারণ খামের ভিতরে ছিল ঠিক সেই একই ক্যান্ডির প্যাকেট যেটা অপহরণের দিন কেটির খেলাঘরে পাওয়া গিয়েছিল। আর চিঠির নিচে লেখা ছিল একটি নাম, লায়লা খালিল। এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে চার্লি সবকিছু ডালিয়ার কাছে পাঠিয়ে দেয়। ডালিয়া ডাটাবেসে লায়লা খালিল নাম সার্চ করতে শুরু করে। হাজার হাজার রেজিস্ট্রেশনের মাঝে একটি জিনিস তার দৃষ্টি আকর্ষণ করে। চিঠিটি যে পোস্ট অফিস থেকে পাঠানো হয়েছিল সেটি ছিল মরুভূমির প্রায় মাঝখানে অবস্থিত একটি নির্জন পোস্ট স্টেশন। সেই জায়গার সবচেয়ে কাছের শহর আসওয়ান। ডালিয়ার মনে সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনা ভেসে ওঠে। কয়েকদিন আগেই যে প্লেন ক্র্যাশ হয়েছিল সেটাও ঘটেছিল আসওয়ানের কাছেই। সে আরও তদন্ত শুরু করে। অবশেষে রেজিস্ট্রি তথ্য ঘেঁটে মরুভূমির মাঝখানে অবস্থিত একটি নেকটারিন ফার্মের সন্ধান পায়। আর তখনই তার মাথায় সংযোগটা পরিষ্কার হয়ে যায়, কারণ প্লেন ক্র্যাশের জায়গা থেকেও কিছু নেকটারিন পাওয়া গিয়েছিল। অর্থাৎ এই ফার্ম, সার্কোফেগাস আর লায়লা সবকিছু কোনো না কোনোভাবে যুক্ত। এদিকে প্রফেসর বিকলার কেটির শরীরের ইনস্ক্রিপশন আরও গভীরভাবে বিশ্লেষণ করতে শুরু করেন। কিছুক্ষণ পর তিনি চার্লিকে ডেকে বলেন, আমি যেটা পেয়েছি সেটা তোমার ভালো লাগবে না। তিনি জানান এই লেখাগুলো সাধারণ ধর্মীয় লিপি নয়, এগুলো প্রাচীন মিশরের রিচুয়াল টেক্সট। বিশেষ করে সিলিং রিচুয়ালে এই ধরনের লেখা ব্যবহার করা হতো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো প্রায় প্রতিটি লেয়ারে একটি নাম বারবার ফিরে এসেছে, নাস ম্যারেনিয়ান। চার্লি হতবুদ্ধি হয়ে জিজ্ঞেস করে, এটা কি? প্রফেসর কিছুক্ষণ চুপ থাকেন। এরপর তিনি 1923 সালের একটি পুরনো রেকর্ড চালান। এটি ছিল কায়রোর আল আজহার ইউনিভার্সিটিতে দেওয়া এক আন্তর্জাতিক লেকচারের অডিও। বিষয় প্রাচীন মিশরীয় ডেমোনোলজি। রেকর্ডে বলা হচ্ছিল, খ্রিস্টের জন্মেরও হাজার হাজার বছর আগে, যখন মানুষের কাছে ভয় শব্দটার সঠিক সংজ্ঞাও তৈরি হয়নি, তখন অন্ধকার যুগে একটি নাম সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াত। সেই নাম নাস ম্যারেনিয়ান। সে কোনো সাধারণ ডিমন ছিল না। সে পরিবার ধ্বংস করত, বাবা ছেলের মধ্যে ঘৃণা তৈরি করত, মায়েদের বাধ্য করত নিজের সন্তানকে হত্যা করতে। মানুষের মনে সন্দেহ, ভয় আর হিংসা ঢুকিয়ে পুরো সমাজ ধ্বংস করে দিত। তাকে বলা হতো ডিস্ট্রয়ার অফ ফ্যামিলিজ। নাস ম্যারেনিয়ান এক শরীর থেকে আরেক শরীরে ছড়িয়ে পড়ত। কখনো মানুষের কানে ফিসফিস করে, কখনো চিন্তার ভিতর সন্দেহের বীজ বুনে। তার প্রভাবে পুরো গ্রাম রাতারাতি ধ্বংস হয়ে যেত। কিন্তু প্রায় 2000 বছর আগে হঠাৎ করেই তার সব উপস্থিতি বন্ধ হয়ে যায়। তারপর থেকে তার আর কোনো লিখিত ইতিহাস পাওয়া যায়নি। শুধু একটা গুজব টিকেছিল, কোনো এক প্রাচীন রিচুয়ালের মাধ্যমে তাকে বন্দি করে রাখা হয়েছে। অডিও বন্ধ করে প্রফেসর চার্লির দিকে তাকান। তারপর ধীরে ধীরে বলেন, তোমার মেয়ের শরীরে যেগুলো লেখা ছিল সেগুলো কোনো অভিশাপ নয়, ওগুলো হলো নাস ম্যারেনিয়ানকে আটকে রাখার মন্ত্র। চার্লির নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। প্রফেসর এবার সরাসরি বলে দেন, কেটির ভিতরে যেটা আছে সেটা কোনো রোগ না, একটা সত্তা।
আর এখন কেটি নিজের শরীরের লেয়ারগুলো খুলে সেই সত্তাকে মুক্ত করার চেষ্টা করছে। এই কথাগুলো শোনার পর চার্লির মাথায় আগের সব ঘটনা একসাথে জোড়া লাগতে শুরু করে। কেটির নিজের চামড়া ছিঁড়ে ফেলা, দেয়ালের ভিতর হামাগুড়ি দেওয়া, জীবন্ত প্রাণী খাওয়া, সবকিছুর অর্থ এবার ভয়ঙ্করভাবে পরিষ্কার হয়ে উঠছিল। এদিকে রাত গভীর হলে বাড়িতে আবার অস্বাভাবিক ঘটনা শুরু হয়। মড একা বাথরুমে যাচ্ছিল। ঠিক তখনই তার মনে হয় কেটি তাকে ডাকছে। সাথে ভেসে আসছিল তার প্রিয় গান। কৌতূহলী হয়ে মড দরজার কাছে কান রাখতেই ভিতর থেকে কেটির গলা শোনা যায়। আমি এখন কথা বলতে পারি, আমি চাই তোমার সাথে প্র্যাকটিস করতে, তারপর মাকে সারপ্রাইজ দেব। মড একটু ভয় পেয়ে পিছিয়ে যেতে চাইলে কণ্ঠস্বর বদলাতে শুরু করে। গলাটা ধীরে ধীরে ভারী আর অস্বাভাবিক হয়ে ওঠে। তারপর দরজার ওপাশ থেকে কেটি বলে, তুমি তো আমার সবচেয়ে প্রিয়। সেই মুহূর্তে মডের মুখের অভিব্যক্তি বদলে যায়, যেন কোনো অদৃশ্য কিছু তাকে স্পর্শ করেছে। অন্যদিকে ডালিয়া পৌঁছে যায় আসওয়ানের সেই নির্জন ফার্ম হাউসে। চারদিকে ভয়ঙ্কর নীরবতা, কোনো পশু পাখি নেই। বাতাস পর্যন্ত অস্বাভাবিক ঠান্ডা। ভিতরে ঢুকে সার্চ করতে করতে সে পৌঁছে যায় একটি পিরামিড সদৃশ কাঠামোর সামনে। ঠিক সেই একই স্ট্রাকচার যেটা সিনেমার শুরুতে খলিল পরিবারের বাড়িতে দেখা গিয়েছিল। ডালিয়া আন্ডারগ্রাউন্ড চেম্বারে ঢুকতেই থমকে যায়, কারণ পুরো জায়গাটা প্রাচীন রিচুয়ালের চিহ্নে ভরা। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ আসে। এক অজ্ঞাত মহিলা দ্রুত বাড়ির দিকে এগিয়ে আসছে। ডালিয়া পুলিশে খবর দিতে বের হতেই মহিলা তার উপর ঝাঁপিয়ে পড়ে। আত্মরক্ষার্থে ডালিয়া গুলি চালায়। মহিলা মাটিতে লুটিয়ে পড়ে। আর তখনই প্রকাশ পায় এই মহিলা আর কেউ নয়, লায়লার মা, মিসেস খলিল। ডালিয়া তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই সে দূরে লায়লাকে দেখতে পায়। লায়লা তাকে একটি জায়গায় নিয়ে গিয়ে মাটির নিচ থেকে একটি বাক্স বের করে দেয়। বাক্সের ভিতরে ছিল একটি VHS টেপ, যার উপর লেখা কেটি। এই টেপই বদলে দিতে চলেছে পুরো সত্যের সংজ্ঞা। সে দ্রুত শহরে ফিরে VHS টেপটা প্লে করে। ভিডিও শুরু হতেই পর্দায় ভেসে ওঠে মিসেস খলিলের মুখ। তার চোখে ছিল ভয়, ক্লান্তি আর বহু বছরের চাপা আতঙ্ক। ভিডিওতে সে বলতে শুরু করে, প্রাচীন অন্ধকার যুগ থেকে নাস ম্যারেনিয়ান নির্দিষ্ট সময় পরপর আবার ফিরে আসে। আর শত শত বছর ধরে খলিল পরিবার একটি ভয়ঙ্কর দায়িত্ব পালন করে আসছে। তাদের কাজ হলো এই সত্তাকে পৃথিবীতে সম্পূর্ণ মুক্ত হতে না দেওয়া। খলিলদের পূর্বপুরুষরা একটি বিশেষ রিচুয়াল তৈরি করেছিল। এই রিচুয়ালের মাধ্যমে নাস ম্যারেনিয়ানকে এক শরীর থেকে আরেক শরীরে স্থানান্তর করে বন্দি রাখা হতো। ভিডিওতে মিসেস খলিল জানায়, এবার ছিল 82তম মামি রিচুয়াল, অর্থাৎ এর আগেও বহুবার এই একই কাজ করা হয়েছে। মুভির শুরুতে খলিল পরিবারের পাখির অস্বাভাবিক মৃত্যু আসলে ছিল একটি সংকেত। নাস ম্যারেনিয়ান আবার জেগে উঠছিল। ভিডিওর উদ্দেশ্যও ছিল স্পষ্ট। যদি ভবিষ্যতে আবার এই অন্ধকার শক্তি জেগে ওঠে, তাহলে পরবর্তী প্রজন্ম যেন জানে কিভাবে এটাকে নতুন শরীরে স্থানান্তর করতে হয়। এরপর ভিডিওতে শুরু হয় ভয়ঙ্কর রিচুয়াল। কেটিকে বেঁধে রাখা হয়েছে। চারপাশে প্রাচীন প্রতীক, আগুন আর হেরাটিক লিপি। মিসেস খলিল মন্ত্র পড়তে শুরু করে। ঠিক তখনই পুরনো হোস্টের শরীর থেকে ঘন কালো তরলের মতো কিছু বের হতে থাকে। ওটাই ছিল নাস ম্যারেনিয়ান। কালো তরলটি ধীরে ধীরে কেটির শরীরে প্রবেশ করে। কেটি প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। তারপর শুরু হয় মমিফিকেশন। কেটির শরীরের প্রতিটি অংশ হেরাটিক ইনস্ক্রিপশন লেখা কাপড়ে মুড়ে দেওয়া হয়। এই ইনস্ক্রিপশনগুলো ছিল এক ধরনের সিল, যাতে নাস ম্যারেনিয়ান আর কখনো বের হতে না পারে। এদিকে বাড়িতে পরিস্থিতি দ্রুত ভয়ঙ্কর হয়ে উঠছিল।
নানি কেটির জন্য প্রার্থনা করতে গেলে হঠাৎ বাড়িতে অলৌকিক ঘটনা শুরু হয়। বাথরুমের ট্যাপ থেকে কালো তরল বের হতে থাকে। মড অস্বাভাবিক ভাষায় কথা বলতে শুরু করে। লারিসা বেসমেন্টে গিয়ে চার্লির রিসার্চ দেখতে পায়। তখনই সে প্রথম বুঝতে শুরু করে চার্লি এতদিন যা বলছিল সব সত্যি হতে পারে। ঠিক সেই সময় নানি কেটিকে আশীর্বাদ দিতে এগিয়ে যায়, কিন্তু আচমকা কেটি তার হাত কামড়ে ধরে। এত জোরে টানে যে নানি মেঝেতে ছিটকে পড়ে যায়। ভয়ে নানি দরজার দিকে দৌড় দেয়, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তারপর পুরো ঘরে নেমে আসে অস্বাভাবিক নীরবতা। পরের মুহূর্তেই অদৃশ্য কোনো শক্তি নানিকে শ্বাসরোধ করে উপরে তুলে ফেলে। তার শরীর ছিটকে গিয়ে চার্লির গাড়ির ওপর পড়ে। মড এই দৃশ্য দেখে অস্বাভাবিকভাবে হাসতে শুরু করে। আর কিছুক্ষণ পর দেখা যায় নানির দেহ কয়েকটি নেকড়ে ছিঁড়ে খাচ্ছে। মায়ের মৃত্যু চোখের সামনে দেখার পর অবশেষে লারিসা ভেঙে পড়ে। অন্যদিকে ডালিয়া ভিএইচএসের পুরো সত্য জানার পর লাইলাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু লাইলা কথা বলতে পারে না, কারণ তার জিহ্বা কেটে ফেলা হয়েছে। অবশেষে লাইলা লিখে জানায় সে একসময় সত্যিটা প্রকাশ করতে চেয়েছিল, তাই শাস্তিস্বরূপ তার মা তার জিহ্বা কেটে দেয়। লাইলা আরও জানায় কেটির কখনোই সার্কোফ্যাগাসের বাইরে আসার কথা ছিল না, কিন্তু বন্যার কারণে সার্কোফ্যাগাস সরাতে বাধ্য হওয়ায় পুরো পরিকল্পনা ভেঙে পড়ে। সেই ট্রান্সপোর্টের সময়ই প্লেন ক্র্যাশ হয়। এদিকে বাড়িতে পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়ে। মড নিজের দাঁত একের পর এক টেনে তুলতে শুরু করে। সেবাস্তিয়ান অস্বাভাবিক আচরণ করছে, আর কেটি ধীরে ধীরে নিজের চামড়ার লেয়ার খুলে ফেলছে, কারণ প্রতিটি লেয়ার ছিল নাস ম্যারিনিয়ানকে আটকে রাখার সিল। চার্লি কেটিকে রুমে আটকে রাখলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এক পর্যায়ে কেটি দেয়াল ভেঙে বেরিয়ে আসে। সে ঝাঁপিয়ে পড়ে নানির কফিনের উপর। তারপর সবার সামনে নানির গলা ছিঁড়ে শরীরের তরল পান করতে শুরু করে। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কে পালিয়ে যায়। চার্লি বাধ্য হয়ে কেটিকে হুইল চেয়ারে বেঁধে ফেলে, কিন্তু নাস ম্যারিনিয়ানের শক্তি তখন প্রায় পূর্ণ হয়ে গেছে। সে একই সাথে মড এবং সেবাস্তিয়ান দুজনকেই নিয়ন্ত্রণ করতে শুরু করে। লারিসা সিদ্ধান্ত নেয় তারা কেটিকে রেখে পালিয়ে যাবে, কারণ এই সত্তাকে আর থামানো সম্ভব নয়। ঠিক তখনই দরজার বেল বাজে। ডালিয়া পৌঁছে গেছে। সে দ্রুত ভিতরে এসে ভিএইচএসের সত্যটা জানায়। সবকিছু শোনার পর চার্লি বুঝতে পারে এখন আর কেটিকে বাঁচানোর সাধারণ উপায় নেই। এদিকে পরিস্থিতি চরমে ওঠে। নাস ম্যারিনিয়ান নিজের আসল রূপে প্রকাশ পেতে শুরু করে। ডালিয়া সিঁড়ি থেকে ছিটকে পড়ে আহত হয়। সেবাস্তিয়ান লারিসার উপর হামলা করে। পুরো বাড়ি এক ভয়ঙ্কর বিশৃঙ্খলায় পরিণত হয়। ঠিক তখনই চার্লির মাথায় শেষ উপায়টা আসে। সে ডালিয়াকে জিজ্ঞেস করে, রিচুয়ালের মন্ত্রটা কি তোমার মনে আছে? ডালিয়া মাথা নাড়ে। চার্লি বুঝে যায় কি করতে হবে। সে সিদ্ধান্ত নেয় নিজেকে নতুন হোস্ট বানাবে। নাস ম্যারিনিয়ান যখন কেটিকে পুরোপুরি দখল করতে যাচ্ছিল, চার্লি তাকে শক্ত করে জড়িয়ে ধরে আর ডালিয়াকে রিচুয়াল শুরু করতে বলে। সমস্যা হলো ডালিয়ার কণ্ঠনালী গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত, কিন্তু সে থামে না। নিজের গলায় আঙুল চেপে ধরে ভাঙা স্বরে মন্ত্র পড়তে শুরু করে। চার্লি শেষবারের মতো কেটিকে বুকে জড়িয়ে লারিসার দিকে তাকায়। সে বলে, আমাকে ক্ষমা করে দিও। সেদিন যদি আমি কেটির খেয়াল রাখতাম। কথা শেষ হওয়ার আগেই কালো তরলের মতো নাস ম্যারিনিয়ান কেটির শরীর থেকে বেরিয়ে চার্লির শরীরে প্রবেশ করে। আর ঠিক সেই মুহূর্তেই পুরো বাড়ি শান্ত হয়ে যায়। সব অলৌকিক ঘটনা থেমে যায়। কয়েক মাস পরে কেটি পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসে। চার্লিকে হেরাটিক ইনস্ক্রিপশন ব্যবহার করে একইভাবে বন্দি রাখা হয়েছে। লোহার শিকলে বাঁধা অবস্থায় সে বেসমেন্টের কফিনে বন্দি। কেটি প্রতিদিন মর্স কোডে তার বাবার সাথে কথা বলে, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত চার্লি তাকে ছেড়ে যায়নি।
ধীরে ধীরে পরিবারও সেই অভিশপ্ত রাতের স্মৃতি কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। একদিন ডালিয়ার কাছে লারিসার ফোন আসে। সে বলে, চার্লির ব্যাপারে তোমাকে কিছু দেখাতে চাই। ডালিয়া সেখানে পৌঁছে দেখে একটি গোপন সেলে একজন নারী বন্দী। সে আর কেউ নয়, মিসেস খালিল। ঠিক তখন একজন নার্স রক্ত সংগ্রহ করতে ভিতরে আসে, আর ডালিয়া দেখে সেই নার্স আসলে লারিসা। লারিসা ঠান্ডা স্বরে মিসেস খালিলকে জিজ্ঞেস করে, আমার মেয়ে কেটিকে মনে আছে? তুমি তাকে জিজ্ঞেস করেছিলে, তুমি কি আমার ম্যাজিক দেখতে চাও? এরপর ডালিয়া চার্লিকে হুইল চেয়ারে করে ভিতরে আনে। তার চোখে ছিল ভয়ঙ্কর নীরবতা। মিসেস খালিল বুঝে যায় এবার রিচুয়ালের পালা তার। ডালিয়া দরজা বন্ধ করে দেয়, আর ভিতর থেকে ধীরে ধীরে ভেসে আসে নাস ম্যারিনিয়ানের বডি ট্রান্সফার রিচুয়ালের মন্ত্র।